এ যেন রবীন্দ্রনাথের ছোট গল্পের দেওয়া সংজ্ঞার মতো, শেষ হইয়াও হইতেছে না শেষ। মহারাষ্ট্রের নির্বাচনের ফলাফল বেরিয়ে গেছে গত 23শে নভেম্বর, এক সপ্তাহ কেটে গেছে। কিন্তু এখনো অবধি মহারাষ্ট্রের মন্ত্রিসভা গঠন দূরের কথা, সরকার গঠন দূরের কথা, মুখ্যমন্ত্রী কে হবেন সেই প্রশ্নটাই সব থেকে বড় হয়ে দেখা দিচ্ছে। এবং সব থেকে বড় কথা, এই যাবৎকালের সব থেকে চাপে থাকা নির্বাচনে সর্ববৃহৎ জয় পাওয়ার পরও বিজেপি যে এখানে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী করতে পারবেন, সেই জায়গাটাই যেন কনফার্ম হচ্ছে না। অনেক আলাপ আলোচনা চলছে দুই শরিক দলের সঙ্গে, কিন্তু শেষ পর্যন্ত বড় কোথাও গিয়ে যেন গলছে না। কিছুতেই একনাথ শিন্ডেকে রাজি করানো যাচ্ছে না। তার ফলে মহারাষ্ট্র নিয়ে একাধিক প্রশ্ন উঠে গেছে। এ কি 2019 সালের রিপিট টেলিকাস্ট হতে চলেছে? অর্থাৎ সর্ববৃহৎ দল হওয়ার পরেও মহারাষ্ট্রের কুর্সিতে শেষ পর্যন্ত বিজেপি বসতে পারবে না, তাদেরকে বিরোধী আসনেই বসতে হবে। এবং ক্ষমতায় হেরে যাওয়ার পরেও, ভোটে হেরে যাওয়ার পরেও কংগ্রেস এবং এনসিপি, শরদ পাওয়ার, তারা কি শেষ পর্যন্ত মহারাষ্ট্রের কুর্সি দখল করে নেবেন? একনাথ শিন্ডে 2019-এ উদ্ধব ঠাকরে যে রোলটা প্লে করেছিলেন, এবার ঠিক সেই রোলটাই প্লে করতে চলেছেন। অনেক প্রশ্ন কিন্তু ঘুরতে শুরু করে দিয়েছে এবং সবথেকে বড় কথা, যেখানে জল্পনাটা আরো বেড়েছে, প্রাথমিকভাবে এখানে ঠিক হয়েছিল যে যেহেতু সবথেকে বড় দল বিজেপি হয়েছে, তাদের মুখ্যমন্ত্রী হবেন দেবেন্দ্র ফডনবিস, এবং সেখানে দুজন উপমুখ্যমন্ত্রী থাকবেন, একজন অজিত পাওয়ার এনসিপি থেকে আসবেন, আর একজন একনাথ শিন্ডে যিনি শিবসেনা থেকে আসবেন। এবার একনাথ শিন্ডে বেঁকে বসেছেন একটাই কারণে, যে তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তাকে মুখ করে নির্বাচনে জেতা হয়েছে, এরপর উপমুখ্যমন্ত্রী হলে তার প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। ফলে একটা শেষ আলোচনা করার চেষ্টা করা হয়েছিল দিল্লিতে, অমিত শাহ ডেকে পাঠিয়েছিলেন, এবং সেখানে যে ফর্মুলা বেরিয়েছিল যে একনাথ শিন্ডে যদি মনে করেন তাহলে তার দলের অন্য কাউকে, গুরুত্বপূর্ণ কাউকে উপমুখ্যমন্ত্রী করা হবে, আর একনাথ শিন্ডেকে আরো সম্মান দিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় নিয়ে আসা হবে, রাজ্যসভায় জিতিয়ে নিয়ে আসা হবে। কিন্তু সেখানেও বরফ গলেনি। একনাথ শিন্ডে দিল্লি থেকে মহারাষ্ট্রে ফিরেছেন এবং তার নিজের যে গ্রামের বাড়ি রয়েছে সেই সাতারাতে চলে গেছেন। শুক্রবার দিন ঘোষণা করার কথা ছিল, পরিষদীয় দলের বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু সেই বৈঠক শেষ পর্যন্ত হয়নি। এবং এই জায়গাতেই এই সব প্রশ্নগুলো উঠে যাচ্ছে। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন উঠে যাচ্ছে যে সত্যি রাজনীতিতে যেটা চোখের সামনে দেখা যায় সেটা তো আসল রাজনীতি নয়। পিছনে যেটা লুকিয়ে থাকে সেটাই তো আসল রাজনীতি। আর এত কিছু বিপ্লব বিদ্রোহের মাঝখানে এটা অ্যাকচুয়ালি কি অমিত শাহের মাস্টার প্ল্যান? তিনি এমন একটা পরিকল্পনা করেছেন যে মহারাষ্ট্রের রাজনীতি থেকে এনসিপি, কংগ্রেস এবং উদ্ধব ঠাকরের শিবসেনাকে কার্যত মুছে দিতে চাইছেন। আর সেই জন্যই একনাথ শিন্ডেকে নিয়ে নতুন শিন্ডে গেম শুরু হয়ে গেছে। কি সেই গেম অবশ্যই ব্যাখ্যা করব, কিন্তু তার আগে মহারাষ্ট্রের ইকুয়েশনটা একবার দেখে নিন। মহারাষ্ট্রে মোট 288টা বিধানসভা আসন রয়েছে, যার মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে লাগবে 145টা আসন। এক্ষেত্রে বিজেপি 132 আসন জিতেছে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার থেকে তারা নিজেরা মাত্র 13 আসন পিছনে আছে। আর তাদের জোট সঙ্গী শিবসেনা, যারা শিন্ডেপন্থী, তারা 57টা আসন পেয়েছে। অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি 41টা পেয়েছেন, অর্থাৎ তাদের যে জোটটা ছিল এনডিএ জোট, মহাজ্যোতি জোট, তারা 288-র মধ্যে 230 আসন পেয়ে গেছেন। ফলে ড্যাংডিঙিয়ে তাদের সরকার করার কথা। অন্যদিকে যারা সরকার গড়ে ফেলেছিল এবং সেদিনকে মুখ্যমন্ত্রীর কি রঙের পোশাক পরে শপথ নেবেন, কে নেবেন, মন্ত্রিসভার কোন দপ্তর কার যাবে, এই নিয়ে যারা আলোচনা করছিলেন, সেই কংগ্রেসের জোট, তাদের অবস্থাটা দেখুন। কংগ্রেস নিজেরা পেয়েছে 16 আসন, শিবসেনা উদ্ধবপন্থীরা পেয়েছে 20টা আসন, আর এনসিপি শরদপন্থীরা পেয়েছেন 10টি আসন। সব মিলিয়ে এই মহা বিকাশ আঘাড়ি যাদের নাম দেওয়া হয়েছিল, তারা পেয়েছে 46টা আসন। অর্থাৎ যদি মহারাষ্ট্রের রাজনৈতিক ইকুয়েশন দেখা হয়, এই জোট ক্ষমতার কোথাও ধারে বারে নেই। কিন্তু সমস্যাটা বাঁধছে অন্য জায়গায়। তার কারণ হচ্ছে যে 132 আসন পাওয়ার পরও এই বিজেপিকে বিরোধী আসনে বসতে হতে পারে। তার কারণ হচ্ছে এই শিন্ডে সেনা বা শিবসেনার শিন্ডেপন্থী এবং অজিত পাওয়ারের এনসিপি যদি মূল শিবসেনা, উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ারের এনসিপির সঙ্গে মিশে যায়, অর্থাৎ তাদের ওই যে 57 জন আর 41 জন বিধায়ক আছে, তারা বিজেপির জোট ছেড়ে যদি উল্টো দিকের জোটে চলে আসে, তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবে? 57, 41 তাদের আসন হলো, প্লাস এদের 16, 20, 10 সব মিলিয়ে 144টা আসন। 145 আসন পেলে সংখ্যাগরিষ্ঠতা, 144-এর ইকুয়েশন এখানেই পৌঁছে যাচ্ছে। তাহলে কি সরকার করতে পারবে না? কেননা 144 তো টাই হয়ে যাচ্ছে, 145টা আসন চাই। এখানেই মুশকিল আসান হতে পারে ইন্ডি জোটের অন্যান্য শরিক যারা রয়েছে তাদের সমর্থন। এই 144টা আসনের পাশাপাশি সমাজবাদী পার্টি মহারাষ্ট্রে 2টি আসন জিতেছে।
আইএমএইএম একটি আসন জিতেছে এবং সিপিআইএম একটি আসন জিতেছে। এই ৪ বিধায়কের সমর্থন যদি এই মহাবিকাশ আঘাড়িকে অর্থাৎ শিবসেনার শিন্ডেপন্থী, এনসিপির অজিতপন্থীরা যদি এই মহাবিকাশ আঘাড়ির সঙ্গে যোগ দেয় এবং তারপর ইন্ডি জোটের অন্যান্য দল বা মনোভাবাপন্ন দলের সমর্থন যদি তাদের সঙ্গে চলে আসে, তাহলে কিন্তু তারা ১৪৮ আসনে চলে যাচ্ছে। ১৪৫ ক্রস করে যাচ্ছে। আর এই জায়গা থেকেই তাদের সরকার হয়ে যেতে পারে। আর এই জায়গাটাকে সামনে রেখেই একনাথ শিন্ডে কিন্তু ক্রমশ চাপের খেলাটা খেলে যাচ্ছেন। এমনটাই জল্পনা চলছে মহারাষ্ট্রের রাজনীতিতে। কিন্তু এই ইকুয়েশনে যদি তারা যেতে চান, সেক্ষেত্রে বিজেপির অবস্থানটা কি হবে? বিজেপি কি সত্যিই সরকার করার মতো জায়গায় থাকবে না? যেটা হচ্ছে, বিজেপির ১৩২ জন বিধায়ক তো নিজেদের রয়েছে। এর পাশাপাশি সেখানে একটা ছোট দল রয়েছে জেএসএস বলে। তাদেরও ২ জন বিধায়ক আছে যারা এই বিজেপিকে সমর্থন করার কথা জানিয়ে দিয়েছে। এছাড়াও ২ জন নির্দল বিধায়ক জিতেছেন, যারাও বিজেপির সঙ্গেই থাকাটাই পছন্দ করছেন। এবং অন্যান্য আরো ছোট, ছোট দল রয়েছে, তাদের ৪ টে দলে ৪ টে বিধায়ক রয়েছেন। তারাও এই বিজেপিকেই সমর্থন করতে চায়। অর্থাৎ এই ২, ২, ৪ আর ৪ এ ৮, এই ৮ জনের সমর্থন নিয়ে বিজেপি একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ারকে বাদ দিয়ে নিজেরাই ১৪০ এর দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা থেকে ৫ টা আসন পিছনে। যদি সত্যিই শেষ পর্যন্ত বিজেপিকে এখন এই ইকুয়েশনে বিরোধী আসনে বসতে হয়ও, তাহলে সকলেই যেটা বলছেন যে মহারাষ্ট্রে ৬ মাসও ওই সরকার টিকবে না, মহাবিকাশ আঘাড়ির সরকার টিকবে না। সেখানে অপারেশন লোটাস চালু হয়ে যাবে এবং দল-টল ভেঙে-টেঙে আবারও বিজেপি কিন্তু ৬ মাসের মধ্যে ক্ষমতায় চলে আসবে। আর এই জায়গায় নতুন যে জায়গাটা বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে যে অজিত পাওয়ার তিনি কিন্তু এই ইকুয়েশনটা বুঝে গেছেন যে বিজেপির সঙ্গে যদি এখন গদ্দারি করে তারা আবার তার কাকার দলের সঙ্গে বা ওই মহাবিকাশ আঘাড়ির সঙ্গে চলে যান, তাহলে মুশকিলটা হচ্ছে যে তার দলটাই থাকবে কিনা এটা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। আর সেক্ষেত্রে সেফ অপশন হচ্ছে তিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন, উপমুখ্যমন্ত্রীই থাকছেন। প্লাস তার উপরে অনেক কেস-টেস চলছে, সেগুলো নিয়েও এখন আর সেরকম ঝামেলা পোহাতে হচ্ছে না। সো বেটার বিজেপির সঙ্গে থাকা। আর বিজেপির সঙ্গে যদি অজিত পাওয়ার থেকে যান, আর তার সঙ্গে ওই ৮ জন বিধায়কের সমর্থন আছে, সব মিলিয়ে ১৮১ আসনে তারা পৌঁছে যাচ্ছে। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা ১৪৫, ১৮১ তে বিজেপি এবং অজিত পাওয়ারের জোট পৌঁছে যাচ্ছে। আর সেক্ষেত্রে বিরোধী জোটের অবস্থাটা কি দাঁড়াচ্ছে? বিরোধী জোটের অবস্থাটা দাঁড়াচ্ছে, শিবসেনার শিন্ডেপন্থীরা যদি সত্যিই উদ্ধব ঠাকরের সঙ্গে হাত মিলিয়ে ফেলেন এবং ওই কংগ্রেসের সঙ্গে জোটে ফেরত যান, সেক্ষেত্রেও ওই সমাজবাদী পার্টি, আইএমএইএম, সিপিএম সমস্ত কিছু মিলিয়ে কুলিয়েও ১০৭ জন বিধায়ক তাদের হচ্ছে। ১৮১ বিজেপি জোট, বিজেপি এবং অজিত পাওয়ারের জোট, আর ১০৭ বিরোধীরা। সুতরাং সেই জায়গায় সরকার তো আরামসে বিজেপি বানিয়ে নেবে। তাহলে তাহলে এখানে একনাথ শিন্ডে এত গোঁ ধরে বসে আছেন কেন? কেননা যে বিজেপি উদ্ধব ঠাকরের মতো রাজনৈতিক শক্তিকে, তাদের সবথেকে পুরনো বন্ধুকে ধোঁকা দেওয়ার জন্য কার্যত ভেঙে-চুরে শেষ করে দিল দলটাকে, এবং সবথেকে বড় কথা, তাদের হাত থেকে মূল দলের নাম, প্রতীক সমস্ত কিছু ছিনিয়ে নিল। একনাথ শিন্ডে, যাকে আজ থেকে ৩-৪ বছর আগেও সেইভাবে সর্বভারতীয় রাজনীতিতে কেউ চিনত না, তাকে সামনে নিয়ে এসে শিখণ্ডী করে মুখ্যমন্ত্রী করে দিল। তাহলে এই জায়গায় অ্যা যদি সত্যিই বিজেপির সঙ্গে না থাকে, এই শিন্ডে সেনাও কি আর ৫ টা বছর টিকবে? ৫ বছর পর তাদের এক্সিস্টেন্স থাকবে? তাহলে এত বড় রাজনৈতিক ঝুঁকি নিচ্ছেন কেন? দুটো থিওরি আসছে এখানে। নাম্বার ১ থিওরি হচ্ছে যে বিজেপি যে শরিক দলকে সম্মান দেওয়ার রাজনীতির রাস্তাটা নিয়েছিল, সেটাকেই ভুলভাবে নিয়েছেন এই একনাথ শিন্ডে। অর্থাৎ বিহারে যদি দেখেন আপনারা, নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হয়ে রয়েছেন, কিন্তু যখন নীতিশ কুমারের সঙ্গে জোট করে ভোটে গিয়েছিল, বিজেপিই কিন্তু সবথেকে বড় দল হয়েছিল বিহারে। কিন্তু যেহেতু তারা নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী মুখ করে গিয়েছিলেন, তাই শরিক দলকেই সেই মুখ্যমন্ত্রীর আসন ছেড়ে দেন। আর এই জায়গাটায় শিবসেনার শিন্ডেপন্থীরা আরো জেঁকে বসেছে। কেননা তার পরবর্তীকালে যখন মহারাষ্ট্রে এই শিন্ডেরা বেরিয়ে এলেন শিবসেনা থেকে এবং একটা আলাদা দল করলেন, সেই জায়গাতে তারাও কিন্তু বিজেপির বিধায়ক সংখ্যা থেকে অনেকটা পিছিয়ে ছিলেন। কিন্তু সেক্ষেত্রেও জোট শরিকদের সম্মান দিয়ে একনাথ শিন্ডেকেই মুখ্যমন্ত্রী করা হলো। আর এই জায়গাটার জন্য তারা ভাবছেন যে এই চাপের খেলাটা বজায় রাখলে সেই একই ফর্মুলায়, আ কেননা এটা সামনের দিকে লোকসভা ভোটটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট হতে চলেছে। ৫ বছর বাদে লোকসভা ভোট হবে। কিন্তু যদি শিন্ডেরা একসঙ্গে না থাকে, শিবসেনার ভোট ব্যাংকটা না থাকে, তাহলে ২০২৪ এর রিপিট টেলিকাস্ট কিন্তু ২০২৯ এও হতে পারে। আর এই জায়গাটার জন্যই চাপ তৈরি করছেন একনাথ শিন্ডে। কিন্তু অনেকেই বলছেন যে একনাথ শিন্ডে যেভাবে উদ্ধব ঠাকরের হাত থেকে সমস্ত কিছু নিয়ে নিয়েছেন, তিনি পলিটিক্যালি এতটাও কাঁচা নন।
এবং এই জায়গাটায় তিনি বিদ্রোহ করছেন, তিনি মুখ্যমন্ত্রীর জন্য জোরাজুরি করছেন, উপমুখ্যমন্ত্রী নেবেন না, কেন্দ্রীয় মন্ত্রিত্ব নেবেন না। এইসব কথা বলে বাজার গরম করছেন। তার কারণ হচ্ছে এইসব তিনি করছেন অমিত শাহের নির্দেশেই। কেন অমিত শাহের নির্দেশে করছে? সেখানেও একটা বড় গেম রয়েছে। দেখুন, বিরোধী জোট যদি শিবসেনা, শিন্ডে বিরোধী শিবিরে বসে, তাদের ৫৭ জন বিধায়ক থাকছে। বাকি ৩ জন মূল শক্তি যারা রয়েছে, শিবসেনা উদ্ধবপন্থী তাদের হাতে ২০ জন বিধায়ক, কংগ্রেসের হাতে ১৬ জন বিধায়ক এবং এনসিপি শরদপন্থী তাদের হাতে ১০ জন বিধায়ক রয়েছে। এখন মুশকিল হচ্ছে ভারতীয় সংবিধানের যা নিয়ম সেই অনুযায়ী কোনো রাজনৈতিক দলকে একটি বিধানসভার সর্বোচ্চ যে বিধায়ক সংখ্যা রয়েছে তার মিনিমাম 10% বিধায়ককে নিয়ে আসতে হয়, তবেই প্রধান বিরোধী দলের মর্যাদাটা জোটে। অর্থাৎ এক্ষেত্রে যেহেতু ২৮৮ আসন রয়েছে মহারাষ্ট্রে, ২৯ জন বিধায়ক মিনিমাম কাউকে নিয়ে আসতে হবে। তবেই প্রধান বিরোধী দলের জায়গাটা জুটবে। এখন ৪৬ জন বিধায়ক রয়েছে বিরোধী শিবিরে মহা বিকাশ আঘাড়ির। কিন্তু যদি দল হিসেবে দেখেন ২০, ১৬, ১০ ইন্ডিভিজুয়াল এই হচ্ছে নাম্বার। তাদের কারোরই ২৯ জন বিধায়ক হয়নি। অর্থাৎ তারা কেউই প্রধান বিরোধী দলের মর্যাদা পাওয়ার জায়গা নয়। জোট ২৯ এর বেশি পেলেও জোটকে যে প্রধান বিরোধী জোট হিসেবে এখানে সম্মানটা দিতে হবে বা জায়গাটা দিতে হবে, ভারতীয় সংবিধান বা আইন, বিধানসভার আইন কিন্তু তা বলছে না। আর এক্ষেত্রে শিবসেনার যদি শিন্ডেপন্থীরা এইভাবে বিদ্রোহ করে বেরিয়ে যান, জোট ছেড়ে বেরিয়ে যান, তাহলে অজিত পাওয়ার এবং অন্যান্য যারা বিধায়ক রয়েছে তাদের সমর্থনে ১৮১ আসন নিয়ে মহারাষ্ট্রে আরামসে সরকার গড়ছে বিজেপি এবং সেখানে বিরোধী জায়গায় বিরোধী দলনেতার জায়গাটা পাচ্ছেন একনাথ শিন্ডে। একনাথ শিন্ডের সেই বিরোধী দলনেতার যে পদমর্যাদা সেটা কিন্তু ক্যাবিনেট মিনিস্ট্রির সমপদমর্যাদার। আর সেই জায়গাটার জন্যই তাকে বলা হচ্ছে। কিন্তু কেন করছেন তিনি এটা বা অমিত শাহ কেন তাকে এটা করতে বলছেন? তার কারণ হচ্ছে দেখুন, যদি প্রধান বিরোধী দলের জায়গাটা এই শিন্ডে নিয়ে নেন এবং তিনি প্রধান বিরোধী দলনেতা হয়ে যান, তাহলে মহারাষ্ট্র বিধানসভা চালানোর ক্ষেত্রে বিজেপির ১ নম্বর কোনো একটা অসুবিধা হবে না। কেননা যিনি বিরোধিতা করবেন তিনি আসলে সত্যিকারের বিরোধী নাকি ছদ্মবিরোধী সেই প্রশ্নটাই হবে। আর অন্যদিকে তিনি বিরোধী দলনেতার জায়গাটা নিয়ে নিলে শিবসেনা, কংগ্রেস বা এনসিপি কেউই কিন্তু আর সেই প্রবল বিরোধিতার জায়গাটা পাবে না। ফলে কংগ্রেস আস্তে, আস্তে মহারাষ্ট্রের রাজনীতি থেকে মুছে যাবে এবং শিবসেনার যারা উদ্ধবপন্থী আছে তারাও শিন্ডেকেই কিন্তু প্রধান মুখ হিসেবে দেখতে পাবে এবং উদ্ধব ঠাকরের সঙ্গে যেটুকুনি ভোট ব্যাংক এবং নেতাকর্মীরা রয়েছে তারা ধীরে, ধীরে শিবসেনার শিন্ডেপন্থীদের সঙ্গে মিশে যাবে। উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রের রাজনীতি থেকে কার্যত অবসলিউট হয়ে যাবেন। অর্থাৎ কংগ্রেস এবং উদ্ধবপন্থী দুটো রাজনৈতিক জায়গা মহারাষ্ট্রের রাজনীতি থেকে মিশে যাচ্ছে। এবার আপনারা প্রশ্ন করবেন, তাহলে এটা একনাথ শিন্ডেকে দিয়ে কেন করানো হচ্ছে? এ তো অজিত পাওয়ারকে দিয়েও করানো যেত। সেই একই ব্যাপার রয়েছে। হ্যাঁ, অজিত পাওয়ারকে দিয়ে অবশ্যই করানো যেত। কিন্তু ভালো করে ভেবে দেখুন এনসিপির যারা শরদপন্থী রয়েছে তারা কি আর এরপরে মানে বিরোধী দল হোক চাই না হোক আর শরদ পাওয়ারের সঙ্গে থাকবেন? কেননা শরদ পাওয়ারের নিজের বয়স হয়ে গেছে ৮৪ বছর। এটাই কার্যত তার শেষ রাজনৈতিক যুদ্ধ ছিল। এখানে যদি তিনি এদিক ওদিক করে দিতে পারতেন, তিনি দলটাকে রিভ্যাম্প করাতে পারতেন। সেই জায়গাটা তিনি পারেননি। ফলে পরের যে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন হবে সেখানে তার বয়স হয়ে যাবে ৮৯ বছর। সেই বয়সে তিনি কি সত্যিই রাজনৈতিক ফাইট দেওয়ার মতো জায়গায় থাকবেন? এই জায়গা থেকে শরদপন্থী যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যেই তার শিবির ছাড়তে শুরু করেছেন এবং অজিতপন্থীদের দিকে ক্রমশ চলে আসছেন। ফলে এনসিপি শরদপন্থীরা কিন্তু মহারাষ্ট্রের রাজনীতি থেকে মুছতে শুরু করে গেছে এবং সেই জায়গায় যদি যেটুকুনি টিকে আছেন শিবসেনার উদ্ধবপন্থীরা টিকে আছেন। আর তারা যদি একনাথ শিন্ডে এই প্রধান বিরোধী দলনেতার জায়গাটা নিয়ে নেন, তারা কিন্তু সেই জায়গাটায় চলে যাবে। ফলে কংগ্রেস অটোমেটিক্যালি মুছে যাবে। আর মহারাষ্ট্রে এই যে মহাবিকাশ আঘাড়ি করে এই লোকসভা নির্বাচনে যেটুকুনিও ঝামেলা বিজেপির জন্য এরা তৈরি করতে পেরেছিল ২০২৯ এর লোকসভা নির্বাচনে এবং বিধানসভা নির্বাচনে সেটুকুনিও কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আর সেই বড় রাজনৈতিক অঙ্কের দিকে তাকিয়ে কি অমিত শাহের নির্দেশে একনাথ শিন্ডে এত বড় বিদ্রোহের কথা বলছেন? নাকি সত্যিই ২০১৯ এর রিপিট টেলিকাস্ট আবার মহারাষ্ট্র দেখতে চলেছে এবং সেই জন্যই একনাথ শিন্ডে সাতারার বাড়িতে চলে গেছেন? উত্তরটা হয়তো ২-১ দিনের মধ্যে মিলে যাবে। কিন্তু মহারাষ্ট্রের মহারাজনীতির মহাঘোট এবং মহাজোট অনেক কিছু ইকুয়েশন, অনেক কিছু জল্পনা ক্রমশ বাড়িয়ে দিচ্ছে। আপনাদের কি মনে হয় সত্যিই কি অমিত শাহের অঙ্কেই এসব কিছু হচ্ছে? নাকি সত্যিই উদ্ধব ঠাকরে বা নীতিশ কুমারকে দেখে বা নিজেও
কম বিধায়ক নিয়ে মুখ্যমন্ত্রিত্বের স্বাদ পেয়ে গিয়ে একনাথ শিন্ডে এখন ধরাকে সরাজ্ঞান করে এই বিদ্রোহ করছেন এবং আগামী দিনে তার চরম খেসারত তাকে দিতে হবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।